আসুন আমরা নীল বক্সারকে সাধুবাদ জানাই এবং আমন্ত্রণ জানাই থাইল্যান্ড থেকে ইয়াওপিয়া। 他10岁练拳，11岁便首登擂台，纵横拳坛10余年，身经百战。WBC 泰拳超级中量级冠军，泰国 PAT 超级中量级冠军，他就是来自泰国的猛虎耀培亚。 สวัสดีครับผมยอดยักษ์42พี่น้องครับ 亚洲格斗强国孕育了一个又一个新生代的王者，腿脚灵活，进攻快速，坚如不足的重拳，加上快如闪电的扫腿，令对手胆寒。耀培亚已在俄美传奇2战2胜，包括一招制敌，打败俄罗斯实力名将尤金。此次泰国猛虎又将为我们带来怎样的精彩对决？ এমন শক্তিশালী যোদ্ধার মুখোমুখি পরেরটিও খুব শক্তিশালী। লাল প্লেয়ার যে পরবর্তী প্রদর্শিত হবে তিনি রাশিয়া থেকে এসেছেন, রাশিয়ান চ্যাম্পিয়নশিপের সোনার বেল্ট বিজয়ী। এসে পরের সেবা করি রাজা বাদশাদের মধ্যে শোডাউন। আসুন আমরা সাধুবাদ জানাই লাল প্লেয়ারকে আমন্ত্রণ জানান রাশিয়ার খেলোয়াড়রা ম্যাগোমেডভ। 54战41胜，23次 KO 对手，俄美传奇3战全胜，他更是俄罗斯冠军金腰带的拥有者。 Здравствуйте, меня зовут Магомедов Магомед. Я приехал из России. 有一种战斗叫洒脱自如，有一种胜利叫气势如虹。刚猛骁勇的激战风格是俄罗斯拳手一贯的搏击标签。 У меня нет цели стать лучшим или завоевать какой-либо пояс. Я просто наслаждаюсь процессом. 面对强敌，胜利并没有成为马格梅多夫刻意追求的结果。当他享受比赛的时候，或许胜利便会悄悄降临。一起享受战斗吧！ হ্যালো দর্শক, সিচুয়ান স্যাটেলাইট টিভির ইমি লিজেন্ডে স্বাগতম। আমরা এখন ইমেশান স্টেডিয়ামে। আমার নাম টনি, আমি ডং জিয়াংতাও। লাল খেলোয়াড় রাশিয়ার মাগোমেদ, নীল দলের খেলোয়াড় থাইল্যান্ডের ইয়াও পেইজা। এমি লিজেন্ড রিংয়ে এই দুই খেলোয়াড় একে অপরের সাথে বেশ পরিচিত এবং তারা সবাই খুব উচ্চ পর্যায়ের খেলোয়াড়। ইয়াওপিয়া হল থাই লেম্পিনি সুপার ওয়েল্টারওয়েট চ্যাম্পিয়ন। এটি আমাদের বিখ্যাত থাই বক্সিং চ্যাম্পিয়ন সিতিচাইয়ের সাথে একই স্কুল থেকে শিক্ষক এসেছেন। লাল পাশের ম্যাগোমেড রাশিয়ার। হ্যাঁ, তিনি রাশিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ এর বিজয়ী। আর এমি লিজেন্ডের মঞ্চে
সম্পূর্ণ বিজয় একটি ভালো ফলাফল অর্জন, সবসময় একটি খুব ভালো পারফরম্যান্স, ভালো ক্রমাগত ঘুষি আঘাত করে ইয়াওপিয়াকে। একটি হল ইউরোপীয় কিকবক্সিং শৈলী, একটি হল বিশুদ্ধ মুয়ে থাই শৈলী। খেলার এই দুটি উপায় মধ্যে পার্থক্য কি? আপনি আক্রমণ এবং পরাস্ত মানে থাই খেলোয়াড়দের তুলনায় সম্ভবত তার অভ্যন্তরীণ আলিঙ্গন এবং কনুই আঘাত করার কৌশল ত্যাগ করা, হয়তো তার পুরো প্রযুক্তিগত ব্যবস্থার জন্য কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তবে আমরা মুয়ে থাই যোদ্ধাদের চিনি। অনেক মুয়ে থাই খেলোয়াড়ের মুক্ত যুদ্ধ প্রতিযোগিতার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ রয়েছে। শুধু কিছু সামান্য সমন্বয় করা, তারা সবাই খুব ভালো পর্যায়ে পারফর্ম করতে পারে। কিন্তু এই কিক বক্সিং নিয়ম, এই শৈলী বক্সিং দক্ষতার জন্য আরও প্রয়োজনীয়তা রয়েছে। মাগোমেদভকে দেখা যাক, ক্রমাগত ঘুষি এই সমন্বয়। ইয়াওপিয়াকে আঘাত করুন। এই ম্যাগোমেদ তার ঘুষিগুলো খুবই ভেদ করে। এই শরীরের শক্তির কাছে শক্তিশালী হতে এই মুষ্টাঘাত ব্যবহার করুন। এইমাত্র ম্যাগোমেদ ইয়াওপিয়াকে দুটি ঘুষি মারে। আমার পা দুর্বল। এই বিস্তারিত একটি খুব স্পষ্ট থাম্প আমি ইয়াওপিয়া হিসাবে মনে করি। আপনি একটি সাধারণ থাই শৈলী হিসাবে খেলা, আপনি আপনার দূরত্ব বজায় রাখা এবং পৃথকভাবে যুদ্ধ করা উচিত। এই মতো উচ্চমানের কর্ম ম্যাগোমেদভের সাথে যাবেন না। এই ধরনের মধ্য থেকে ক্লোজ রেঞ্জ বক্সিং আক্রমণ করুন। তিনি একজন কিক বক্সিং স্টাইলের ফাইটার, দারুণভাবে স্তব্ধ। এই তিনি যিনি ম্যাগোমেডভ এইমাত্র একটি খুব সঠিক ব্যাকহ্যান্ড সোজা পাঞ্চ ইয়াওপিয়াকে বিট করুন, কয়েক ধাপ পিছিয়ে নিন। তবে হয়তো ম্যাগোমেড খুব উত্তেজিত, তারপর এবং উচ্চ সোয়াইপ কার্ড ড্রাগন প্রান্ত একটানা ঘুষি মারছে। ইয়াওপিয়ার বড শক্তিকে প্রতিরোধ করার ক্ষমতা বেশ শক্তিশালী। মিডসেকশন সুইপ কিক প্রথম খেলায় ইয়াওপিয়া মোটেও এই ধরনের পারফরম্যান্স দেখায়নি। মিড সুইপ কিক এবং একটি একক মধ্যম দূরত্ব সোজা পাঞ্চ সুবিধা পরিবর্তে তিনি দড়ির কোণে ম্যাগোমেডভের ক্রমাগত ঘুষিতে আঘাত পান। এখন ইয়াওপিয়া এখনও ঘুরে দাঁড়ায়নি। আসুন ম্যাগোমেডভের সাথে মুষ্টিযুদ্ধ করি। হ্যাঁ, দ্বিতীয় খেলা শুরু হয়। শুধু এই প্রথম রাউন্ড, মাঝখানে একটি ধীর গতি প্লে ব্যাক আছে। একটি বিশেষ প্রভাব দিয়েছে, পিঠে হাত দিয়ে সরাসরি ছিটকে পড়ল। এই ইয়াওপিয়া দেখুন, মনে হচ্ছে ম্যাগোমেডভের বক্সিং দক্ষতা, কোনো প্রতিরক্ষা বোধ ছাড়াই আক্রমণ। আসলে আগের খেলায় ইয়াওপিয়া, সেও খুব ভালো একজন খেলোয়াড়। হয়তো ম্যাগোমেডভ তাকে হত্যা করেছে। আমি মনে করি ম্যাগোমেডভ এটা অবশ্যই ইয়াওপিয়ার খেলার শৈলীর দিকে লক্ষ্য রাখতে হবে। কিছু লক্ষ্যবস্তু কৌশলগত ব্যবস্থা করেছেন। তদুপরি ম্যাগোমেডভের বক্সিং কৌশল নিজেই সুবিধা সুস্পষ্ট। আরেকটি নকডাউন আমি মনে করি, পরপর দুবার। আর না, ইয়াওপিয়া এই খেলা তাই উত্তেজনাপূর্ণ। এই খেলা 46 সেকেন্ডের দ্বিতীয় খেলায় রেড সাইড তো জ The winner is red corner. Congratulations. যা যা ঢোকার কথা। এটি আমাদের 67 কেজি ফ্রি ফাইটিং সুপার যুদ্ধ। এরপরে আসুন নীল বক্সারকে সাধুবাদ জানাই। নেদারল্যান্ডসের প্রতিভাবান বক্সার জুরি স্মাইলি। I'll never slow up, no I don't take shit, I got no love. 作为欧洲自由搏击的最强国度，荷兰曾诞生安迪·斯瓦、阿尔伯特·克劳斯、比罗阿威等中国国际级英武巨星。今晚来自荷兰的体操少年尤尼斯·穆斯将首端中国擂台。这是年轻一代选手中的佼佼者。尤尼斯保持着47场46胜经典战绩，那次赛事冠军头衔战无不胜。 Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who got it. Being negative when you should be getting after it. I got facts over tracks. Isn't that spitting so spitting fast? I can roast, I can gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness.
a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up 出拳 and 血 make a 节 statement. 势 I 而 don't 力 ever 沉， slow up, 调 no 节 I 冲 don't 动， take shit. 南 I 方 got 两 no 胜。 love 大家好， for 我 the 叫王源 fakeness. If you wanna play 新 tough 疆 and wanna hate 13 this, 岁 I'll 口 always 练 show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love 拳台上迅速 If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. In my head, it's a lot of spread. I'll be great one day, going on to my next. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it, taking off, taking off. You know I gotta make it. I'm second every shit. I'm chasing my mind. It gets intense. I'm chasing a dream. I never separate, it's a vacant. Modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up দর্শক and make a বন্ধু, statement. সবাইকে হ্যালো, সিচুয়ান স্যাটেলাইট টিভিতে স্বাগতম। এমএই কিংবদন্তি, আমরা এখন ইমেশন স্টেডিয়ামে। আমি টনি, আমি ডং জিয়াংতাও। এই প্রতিযোগিতাটি 67 কেজি বিভাগে। বিনামূল্যে যুদ্ধের নিয়ম সুপার ব্যাটল রেড সাইড প্লেয়ার ওয়াং ইউয়াংলেই বনাম নীল খেলোয়াড় ইউনিস নেদারল্যান্ডস থেকে এসেছেন। দুই দলই তরুণ খেলোয়াড়, একজনের বয়স 18 বছর এবং অন্যটির বয়স 20 বছর। তবে আমরা দেখতে পাচ্ছি যে ডাচ খেলোয়াড়ের বয়স মাত্র 18 বছর। বয়সের দিক থেকে ওয়াং ইউয়াংলেই 2 বছরের ছোট, তবে রেকর্ডটি ইতিমধ্যে 17টি গেমে এই ধরনের অভিজ্ঞতা রয়েছে এবং তাদের মধ্যে 46 জিতেছে। তাই আমরা দেখেছি যে দুই পক্ষ একত্রিত হওয়ার পরে মুখোমুখি দুজন। ইউনিসের পাঞ্চ বেশ শক্তিশালী এবং হিটিং অ্যাঙ্গেল খুবই সুনির্দিষ্ট। তিনি চীনে এসে সব স্তরের চ্যাম্পিয়নশিপ জিততে চান। অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়। হ্যাঁ, আসুন ওয়াং ইউয়াংলেই এর তথ্য দেখি। জাতীয় মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে 3য় স্থান, এশিয়ান বিচ গেমসে মুয়ে থাই যে 3য় রানার আপ, জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় রানার আপ। যতক্ষণ আমরা দেখছি ওয়াং ইউয়াংলি এর আলিঙ্গন ফ্রেম থেকে বিচার করা মুয়ে থাইজের দিকে বেশি ঝোঁক। এই এক মুহূর্তের জন্য ডজের, এক মুহূর্তের জন্য আলাদা। এই নীল প্লেয়ার থেকে একটি খুব ঠান্ডা পাঞ্চ, সামনে হাত দিয়ে মুষ্টির ইঙ্গিত আছে, বেশ ধারালো। যখন আমরা হাঁটুর জয়েন্টের দিকে তাকাই তখন আমরা ঘুষি দেওয়ার জন্য সামনের হাতটি ব্যবহার করি। মাথায় ও পেটে আঘাত, ঘুরে ফিরে লাথি। তবে দূরত্বটা ভালো করে জানি না, আমার সাথে ভালো ব্যবহার করেননি। এই সময়ে আমরা জানি যে ওয়াং ইউয়াংলেই তার ডান হাত উঁচুতে ধরে রাখা উচিত, কারণ আমরা এখনই কয়েকটি মুষ্টিযুদ্ধ দেখেছি। ইউনিসের বা হাতের সুইং ক্রমাগত ওয়াং ইউয়াংলি এর যথেষ্ট ক্ষতি হচ্ছে। সামনের হাতের দিকে তাকান এবং পাল্টা আক্রমণ করতে মুষ্টি ব্যবহার করুন। আসলেই রেফারি ছিলেন, একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেফারি হিসেবে তার আরেকটি খেতাব হল কিং অফ দ্য রিং। তিনি এই অঙ্গনে রাজা, রিং এর রাজা। খেলার উত্তেজনা এবং ক্রীড়াবিদদের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, তাই আমরা বলি লাইনম্যান স্কোর করার জন্য দায়ী, তবে মাঠের সার্বিক পরিস্থিতি এমন
এটা এখনও মাঠের রেফারির উপর নির্ভর করে চূড়ান্ত বলবেন, কারণ তিনি ক্রীড়াবিদদের সবচেয়ে কাছে, তিনিই ভালো জানেন ঠিক কি করছে। দ্বিতীয় খেলা শুরু হয়। প্রথম খেলার শুরুতেই দুই পক্ষের মধ্যে খুব তুমুল যুদ্ধ হয়। ইতিমধ্যেই একটি সারিতে বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ ঘুষি করার অভ্যাস রয়েছে, কিন্তু দ্বিতীয় খেলার পর রেফারি শব্দ করতে শুরু করেন। উপরে ভয়ঙ্কর বক্সিং আক্রমণ আরেকটি রাউন্ড আছে, তারপর এটি পারস্পরিক আলিঙ্গনে শেষ হয়। নীল প্লেয়ার আসলে তিনিও ডে। আমি বললাম, কেমন লাগছে চীনকে? তিনি বলেন, চীন খুবই ভালো। তিনি বলেছিলেন যে তিনি বিশেষত অনুভব করেছিলেন যে চীনা পুরুষরা খুব সুদর্শন ছিল। চাইনিজ খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করতে পছন্দ করেন। আমি মনে করি আমরা চাইনিজ পুরুষরা খুব সুদর্শন, তাই আমাদের সবার আত্মবিশ্বাস আছে। আমাদের চোখে প্রাচ্যবাসী মনে হচ্ছে পশ্চিমারা দেখতে আরও সুদর্শন হতে পারে। এটি দুটি ভিন্ন নান্দনিকতা। আসুন নীল প্লেয়ার তাকান। এই কর্মের বিস্ফোরক শক্তি বেশ শক্তিশালী, কিন্তু ওয়াং ইউয়াংলেইজের অপরাধের দিকে ফিরে তাকালে ধারাবাহিকতা এবং অধ্যবসায়, তাছাড়া মুষ্টি এবং পায়ের সংমিশ্রণ তুলনামূলকভাবে মসৃণ। ঘুষি ও লাথি দিয়ে ওয়াং ইউয়াংলেইর আক্রমণ খুবই স্পষ্ট, এবং আমি এখন আমার দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগতভাবে চিন্তা করি। ওয়াং ইউয়াংলেই দেখতে তার ডানার বিস্তার এবং পায়ের মতো। এটা স্পষ্ট যে তার প্রতিপক্ষের তুলনায় তার অনেক সুবিধা রয়েছে, তাই এই সময়ে আমি মনে করি ওয়াং ইউয়াংলেই সঠিক পথে রয়েছে, আর সুইপ কিক বেশি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবং যেহেতু তার উচ্চতা এবং ডানার বিস্তার তুলনামূলকভাবে প্রভাবশালী, মাঝ থেকে দীর্ঘ দূরত্ব বজায় রাখা তার জন্য একটি ভালো কৌশল। হ্যাঁ, এটি দুই ব্যক্তির শরীরের অনুপাতের উপর ভিত্তি করে হওয়া উচিত। ওয়াং ইউয়াংলেই এমন কৌশল অবলম্বন করা উচিত, কিন্তু তার নির্দিষ্ট কারিগরি শৈলী এবং কৌশলগত বিন্যাস এটি বাস্তব পরিস্থিতি অনুযায়ী সামঞ্জস্য করা উচিত। আবার এখনও প্রচণ্ড লড়াই। ইউনিস যতবার ভেতরে যায় ততবারই হিংস্র। ঠিক আছে, একটি খুব ভালো বাম হাত পাল্টা আক্রমণ আছে। সুন্দর দুটি লো সুইপ ওয়াং ইউয়াংলেইকে আঘাত করতে ব্যর্থ হন। ওয়াং ইউয়াংলেই উঠে যান এবং কয়েকটি ঘুষির সংমিশ্রণ করেন। সুতরাং আপনি যদি প্রতিপক্ষের এই ধরনের কিকের প্রযুক্তিগত বিনিময় দেখেন, ওয়াং ইউয়াংলেই এখনও শীর্ষে রয়েছে। প্রতিবারই ওয়াং ইউয়াংলেই এর ব্যাকড্যাশ এবং পাল্টা আক্রমণের কারণে শুটিং খুব সঠিক, তাই এই সময়ে আমার মনে হয় ওয়াং ইউয়াংলেই উচিত। আমি এখন পর্যন্ত লড়াই করি কারণ আমি প্রতিপক্ষের বক্সিং দক্ষতা জানি। হয়তো নিজের সাথে যুদ্ধ করছেন, আমি নিজের সুবিধা গ্রহণ করি না, তাই এই সময়ে আপনার দূরত্ব বজায় রাখা উচিত। লেগওয়ার্কে কিছু উন্নতি এবং প্রতিরক্ষা করুন। বাহ, চাবুক পাঞ্চ খুব বিপজ্জনক। ঘুরে দাঁড়ানোর এবং চাবুক মারার শক্তি খুব শক্তিশালী, কিন্তু এটা ঠিক করা কঠিন, কারণ প্রশস্ততা তুলনামূলকভাবে বড়। প্রতিপক্ষকে আড়াল করা সম্ভব। হ্যাঁ, এখনও ঘুরে দাঁড়ান। ঠিক আছে, এখন দুই দলের মধ্যে তৃতীয় রাউন্ডের ম্যাচ শুরু। শেষ রাউন্ড। প্রথম দুই রাউন্ডে দুই দলই বেশ তীব্র ছন্দ বজায় রেখেছে। এটা খুব ভয়ঙ্কর লড়াই, এবং উভয় পক্ষের ফ্রিকোয়েন্সি খুব বেশি। এতে উভয় পক্ষের শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে। যখন দেখলাম তৃতীয় রাউন্ড, আমরা কি এখনও এমন রাষ্ট্র বজায় রাখতে পারি? শারীরিক সুস্থতা এবং মানসিক সম্বন্ধ প্রয়োজন। এখন দেখা যাক, যখন আমরা একে অপরের সাথে যুদ্ধ করছিলাম, ইউনিস একটি সত্যিই চমৎকার ঝাঁকুনি করেছেন, তারপর সাথে সাথেই সামনের হাতের সুইং দিয়ে পাল্টা আক্রমণ। তাই ওয়াং ইউয়াংলেই তার পায়ে আরও কাজ করা উচিত।
অন্য কথায় দুই পক্ষের লড়াইয়ের পরে একটি যোগ করুন এবং মুহূর্তটি আলাদা করুন। আলাদা টান। এই সময়ে আপনার নিজের পয়েন্টের সুবিধা স্পষ্ট হয়ে উঠবে। আসলে আমরা যদি বলি একজন দর্শকের দৃষ্টিকোণ এবং একজন বক্সিং শিক্ষানবিশের দৃষ্টিকোণ এখনও ভিন্ন, কারণ মাঝে মাঝে আমি বক্সিং জিমেও যাই। কিছু সহজ বক্সিং কৌশল শিখুন যান। এটা শুধু ব্যাখ্যা করা হয়েছিল যে ওয়াং ইউয়াংলেই ঘুষি মেরেছে, তারপর প্রতিপক্ষ অবিলম্বে নিরপেক্ষ যন্ত্রটি ধরে ফেলে তার ভিতরের দিকে। আমি সাধারণত যখন আমি পড়াশোনা করি তখন এটি বলি, ঘুষি মারার পরে আপনি অবিলম্বে আপনার ঘুষি প্রত্যাহার করা উচিত। এটি একটি প্রযুক্তিগত অভ্যাস। প্রতিপক্ষ আঘাত করলে সেটা প্রমাণ করুন। আক্রমণের দৃষ্টিকোণ থেকে ওয়াং ইউয়াংলি তুলনা ধনী একটু বেশি। আপনি ওয়াং ইউয়াংলি এর ধরনের সুযোগ পাবেন। হ্যাঁ, আসলে ওয়াং ইউয়াংলি এই সময়ে প্রতিপক্ষের সাথে কিছু করা উচিত নয়। যদিও আমরা যখন একে অপরের সাথে যুদ্ধ করি, এখন পর্যন্ত আমি আমার প্রতিপক্ষের কাছ থেকে এমন গুরুতর আঘাত পাইনি। একটি সুস্পষ্ট হারার নয়, কিন্তু খেলাটা জিততেই হবে। আমি এখনও আমার পায়ে আরও আক্রমণ করতে হবে। এগুলি কিছু লেগ পাল্টা আক্রমণ বা কম্বো। ঠিক আছে, খুব সুন্দর প্রত্যাবর্তন। তদুপরি ওয়াং ইউয়াংলেইয়ের এই মুহূর্তে কম ধাক্কা, পুরো মুখ বাস্তবতা অনুসরণ করে। একাগ্রতা একটি রাষ্ট্র। হ্যাঁ, কিন্তু আসলে আমার দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ আপনি যখন খুব ভারী আঘাত করেন, যখন আপনার মুখ বাস্তবতা অনুসরণ করে, এটা আসলে একটি চমৎকার ভারী ড্রপ। দেখা যাক। 3 রাউন্ড জুড়ে উভয় পক্ষ একে অপরের সাথে মারামারি করে। মনে হচ্ছে ইউনিসের বক্সিং দুর্বলতা আরও সঠিক। তবে সামগ্রিকভাবে ওয়াং ইউয়াংলেই তার লেগওয়ার্কের নিয়ন্ত্রণ, ব্যবহৃত প্রযুক্তির বৈচিত্র্য সহ এটি ইউনিসের চেয়ে ভালো। ধনী। উভয় পক্ষের শারীরিক সক্ষমতা এখন দ্রুত হ্রাস পাচ্ছে। আমরা জানি যে আজ যখন পতন তীব্র, উভয় পক্ষ যখন ঘুষি বা লাথি মারবে, তখন পুরো শরীর সামান্য এগিয়ে যাবে। উভয় পক্ষের লাশ একে অপরের সাথে সংঘর্ষ ঘটানো সহজ। হাল শেষ। দুই বক্সার কারা? আপনি এই খেলা জিততে পারেন। রেফারি নং 1 স্কোর 27-30, রেফারি নং 2 স্কোর 27-30, রেফারি নং 3 স্কোর 27-30। এই ম্যাচে রেফারি সর্বসম্মতিক্রমে রায় দেন ল্যান ফাংশেং। আমরা আপনাকে পরবর্তী অফার করতে যাচ্ছি 70 কেজি বিভাগে একটি সুপার যুদ্ধ। আচ্ছা, প্রথমত এই প্রথম প্রতিযোগীর অনেক ব্যাকগ্রাউন্ড আছে। প্রথমে তার রেকর্ড দেখে নেওয়া যাক। তিনি 53টি খেলায় 52টি জিতেছিলেন এবং শুধুমাত্র একটি খেলায় হেরেছিলেন। আজ আমাদের রিং এ আসুন। তিনি কি অপরাজিত মিথ লিখতে পারবেন? আমাদের পরের সাধুবাদ করা যাক। দয়া করে এই নীল বক্সারকে বের করুন। আফগানিস্তান থেকে আতিক। এই বক্সার চীনের একজন তরুণ ফাইটার। এই বছর বয়স মাত্র 18 বছর। তিনি একবার চায়না প্রফেশনাল বক্সার র্যাঙ্কিং টুর্নামেন্ট জিতেছিলেন। 70 কেজি ক্যাটাগরির ট্রায়ালের চ্যাম্পিয়ন। আজ এই বলে পা রাখতে পেরেছি। অভিজ্ঞ চ্যালেঞ্জের সাথে দেখা করুন। আমাদের চীনা খেলোয়াড়রা জয়ের কি কোনো আশা আছে? আসুন অপেক্ষা করি এবং দেখি। কোর্তালি রেড সাইড প্লেয়ারদের আমন্ত্রণ জানানো হয়। চীনা তরুণ খেলোয়াড় সু জিয়াং। বন্ধুদের স্বাগত। চ্যাপ্টার পপ করুন। ঘুষো দেখুন।
হ্যালো বন্ধুরা, সিচুয়ান স্যাটেলাইট টিভি ইমি লেজেন্ডে স্বাগতম। আমরা এখন ইমেশন ওয়ার স্টেডিয়ামে। আমি টনি, আমি ডং জিয়াংতাও। এই গেমটি 70 কেজি ফ্রি ফাইটিং নিয়মের একটি সুপার যুদ্ধ। রেড সাইড প্লেয়ার সু জিয়াং, নীল দলের খেলোয়াড় আফগানিস্তানের আতিক। দুই দলের মধ্যে প্রথম খেলা শুরু হয়। উচ্চতা থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আফগান খেলোয়াড়দের উচ্চতার সুবিধা রয়েছে। এইমাত্র শিক্ষক ডং জিয়াংতাও আমাকে বলেছিলেন যে এটিকে যুদ্ধরত জাতি বলা হয়। আফগানিস্তান থেকে যুদ্ধবিধ্বস্ত দেশের একজন খেলোয়াড়। তাই আমরা এই পেশাদার খেলোয়াড়ের অভিজ্ঞতা কল্পনা করতে পারি। এটা কত কঠিন হতে হবে। হ্যাঁ, এই কিক দিয়ে কি হচ্ছে? তখনই ব্লু প্লেয়ার হাই সুইপ করতে শুরু করে। প্রতিপক্ষের ফরওয়ার্ড ইম্পালস অস্থির ছিল এবং তিনি পড়ে যান। আমরা দেখতে পাচ্ছি যে আতিকের প্রযুক্তি স্পষ্টতই কিছুটা রুক্ষ। কিন্তু প্রকৃতপক্ষে শারীরিক অবস্থা, উচ্চতা এবং ডানার বিস্তার পুরো জিনিসটি সু জিয়ং-এর চেয়ে বড় দেখায়। হ্যাঁ, উভয় পক্ষই 70 খেলছে। মনে হচ্ছে প্রতিযোগিতার আগে আতিকের ওজন কমানো খুব গুরুতর হওয়া উচিত। আতিককে অনেকটা 75 কেজি ওজনের অ্যাথলিটের মতো দেখাচ্ছে। এখন রেফারি তাকে এই নেতিবাচক আলিঙ্গন না করার জন্য সতর্ক করেছেন। সু জিয়াং দূরত্ব বন্ধ করছে। কিছু মিড রেঞ্জ অ্যাটাক করার চেষ্টা করছি, কিন্তু একবার ভিতরে শুধু আতিককে জড়িয়ে ধরে এই কাছের মানুষটি ধারণ করে। এটি একটি খুব স্পষ্ট ব্যাকহ্যান্ড সোজা পাঞ্চ। সু জিয়াংয়ের বর্তমান কৌশলগত ব্যবস্থা বেশ স্পষ্ট। এটা শুধু কারণ তুমি আমার চেয়ে লম্বা। আমি শুধু ভিতরে যেতে চাই। আমি আমার মাথা হাতে নিয়ে ভিতরে যাওয়ার পর আমি নিজেকে রক্ষা করেছি। কিছু হিট তৈরি করুন যা এই দূরত্বে আমাকে উপকৃত করবে। কিন্তু একবার ভিতরে আতিক এই স্থির আলিঙ্গন। সু জিয়ং এর ঘনিষ্ঠ বক্সিং দক্ষতা যা পায়ে আক্রমণ সহ সম্পূর্ণরূপে প্রয়োগ করা যাবে না। ঝাড়ু ও লাথি মারার পর অতিরিক্ত বল ভারসাম্য হারানোর একটি কাজ। দ্বিতীয় দলের খেলা শুরু হয়। সু জিয়াং দূরত্ব বন্ধ করে প্রবেশ করার পর ব্যবস্থা নেওয়ার সময় আগে হওয়া উচিত, নইলে কাছে গেলে আতিকের জটলা। দেখুন, এটি আরেকটি আলিঙ্গন। সু জিয়ং-এর এগিয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না। কিছু অ্যাকশনের ফলো আপ কম্বোস। ইতিমধ্যে কয়েকবার সতর্ক করা হয়েছে। নেতিবাচকতা আপনাকে আঁকড়ে থাকতে দেবেন না। আতিক তোমাকে খুব জড়িয়ে ধরে। আতিকের কৌশলে টানাটানি। যখন আপনি এগিয়ে যান, এই পাল্টা আক্রমণে সামনের হাত দিয়ে জ্যাব এবং পিছনের হাত দিয়ে সোজা ঘুষি দেওয়া হয়। একবার ভিতরে, এক্ষুনি ভিতরে এসে আমাকে জড়িয়ে ধরো। হাঁটুতে আঘাত করার এমন কৌশল। এই ধরনের কম সোয়াইপ একটি পতন ঘটাতে একটি ভারী আঘাত বলে মনে করা হয়। ভারসাম্য হারানোর একটি কাজ। এটি বিচারের মাপকাঠিতে অন্তর্ভুক্ত নয়। সু জিয়ং এর দমন দেখুন। আরও সক্রিয় এবং সক্রিয় হন এবং দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে অগ্রগতির প্রক্রিয়ায় তিনি কোনো সুবিধা পাননি।
তবুও সাহসী হবে। আতিক প্যাডেল চালাতে থাকে। সামনের হাত জ্যাবের সরলরেখা আন্দোলনের সাথে হস্তক্ষেপ কি, তাকে দুবার দেখতে দাও। এটি পরপর দুটি লো সুইপ। সু জিয়াং এর অপরাধ খুব সরাসরি। যদিও এগিয়ে যান এবং দূরত্ব বন্ধ করুন। এই কৌশলগত বিন্যাস সঠিক, তবে প্রবেশের প্রক্রিয়ায় আপনার আরও পদ্ধতি চেষ্টা করা উচিত। আপনি কোনো শক্তি ব্যবহার করতে পারবেন না। তারপর এটি আক্রমণ, 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 আবার আক্রমণ। আতিকের সোজা ঘুষির হস্তক্ষেপ বাইপাস করে। আতিকের ডজ এখন এত নমনীয় ছিল। অথবা হয়তো সু জিয়াংকে কিছু পদক্ষেপ করতে হবে। কেউ এগিয়ে ও পিছিয়ে যায়, কেউ প্রতিপক্ষকে বিভ্রান্ত করে। গতির সামঞ্জস্য। এই হাঁটু আঘাত খুব বিপজ্জনক। হাঁটু স্ট্রাইক, আবার ফিক্সড হাঁটু স্ট্রাইক। একটি হলো দূরত্ব তৈরি করতে পিছু হটতে হবে। একজনকে চেপে ধরে তার সমস্ত শক্তি দিয়ে আঘাত করতে হবে। কিন্তু একবার দুই পক্ষ এই কাছাকাছি দূরত্বে চলে গেলে দুই শরীরের মধ্যে খুব বেশি জটলা হবে। তাই আমরা এখন খেলার দিকে তাকাই। লড়াই বিশেষ তীব্র ছিল না। হ্যাঁ, আমি এই খেলায় সু জিয়াংকে নিয়ে একটু চিন্তিত। সে বরাবরই খুব অহংকারী। শুধু এগিয়ে যান, শুধু এগিয়ে যান। তারপর প্রতিপক্ষ শুধু জাবস রাখে। যদিও অন্য দল এগিয়ে যায়, যদিও প্রতিপক্ষ পিছু হচ্ছে, কিন্তু পশ্চাৎসরণ প্রক্রিয়ায় ক্রমাগত জ্যাব এবং আউটপুট। তৃতীয় খেলা সিদ্ধান্তমূলক খেলা। আতিক এখনও পিছু হটছে। সোজা ঘুষি থেকে ক্রমাগত হস্তক্ষেপ। সু জিয়ং তার দূরত্ব কমানোর আক্রমণে খুব সরাসরি, সরল এবং অসংযত। এইভাবে গেম খেলা স্মার্ট নয়। যদিও সু জিয়ং এই আক্রমণাত্মক পরিস্থিতির দিকে তাকিয়েছিলেন, তবে তিনি বেশ সাহসী এবং কম্প্যাক্ট ছিলেন। তবে আমি মনে করি পদ্ধতিতে কিছু পরিবর্তন করা উচিত। হ্যাঁ, এটা মোটেও মিষ্টি স্বাদের নয়, তাই না? হ্যাঁ। তার কোচিং টিম কি তাকে এই রাউন্ডে কোনো নির্দেশনা দিয়েছে? তাকে এই সরলরেখায় চলতে দেওয়া উচিত নয়। সোজা এগিয়ে যান। আমি মনে করি সু জিয়াংয়ের কিছু পদক্ষেপ নেওয়া উচিত। দূরত্বে কিছু ধ্রুবক পিছনে পিছনে করতে, কিছু ফিংস। এই আতিক বিচার করুন। তার জন্য কিছু ঝামেলা তৈরি করুন। তাহলে এই সময়ে সুযোগটা কাজে লাগান। কিছু কর্ম আউটপুট করুন। অথবা যখন আপনি আক্রমণ করছেন, কিছু পদক্ষেপ করুন। হস্তক্ষেপ করার জন্য কিছু জাল পদক্ষেপ করুন। তারপর আবার আক্রমণ। আমার মনে হয় একটু সময় লাগবে। এই সু জিয়ং ইশারা করে। টানা 10টির বেশি রেকর্ড আতিকের, কিন্তু এটা প্রতিবার কাজ করে। হ্যাঁ, এবং সু জিয়ং এর খেলার স্টাইল। তারা তাদের নিজেদের শারীরিক সুস্থতার বিষয়েও আগ্রহী হবে। খরচ খুব খুব বড়। আপনার প্রতিপক্ষ আপনাকে এভাবে আঘাত করতে দিন। আপনার পদ্ধতি খুব সহজ। আপনার সাথে মোকাবিলা করার এটাই আমার একমাত্র উপায়। এছাড়াও খুব সহজ। আমি প্রচেষ্টা সঞ্চয়। তারপর এবার আতিকের অপরাধ দেখি। আরও আরামদায়ক মনে হচ্ছে এবং নিয়ন্ত্রণের সাথে। প্রথম এবং দ্বিতীয় গেমের মতো বিব্রতকর নয়, তাই মানসিক চাপ। এ সময় আতিক দ্রুত গতিতে খেলছিল। 4টা ঘুষির পর দেখলাম, স্পষ্টতই জানি সু জিয়ং আবার লড়াই করতে চায়। অবিলম্বে এই দূরত্ব সামঞ্জস্য করুন। পিছিয়ে যাওয়ার সময় আতিক সাইড ঘুষি ও হাঁটুতে আঘাত করতে থাকে। সু জিয়ং এর সাহস প্রশংসনীয়। নিজেকে এগিয়ে যাওয়ার জন্য একটি জীবন্ত লক্ষ্য হিসাবে ভাববেন না। তুমি জানো না, আমি কি বলতে পারি? আমি সত্যিই তার জন্য চিন্তিত। তার এবং আপনি কি বলেন? অপরাধ যদি সোজা এবং একঘেয়ে হয়, আমি চাই আপনি আরও কঠোর এবং হিংস্রভাবে আক্রমণ করুন।
আতিক তার প্রতিপক্ষের বিভিন্ন হস্তক্ষেপের শিকার হওয়ার পর তোমার অপরাধে পড়েছি এবং বেশ একঘেয়ে শুধু একটি ঘুষি এবং কিক আক্রমণ হ্যাঁ খুব নরম এই প্রতিযোগিতার জন্য বিচারকদের রায় রেফারি নং 1 স্কোর 27-30 রেফারি নং 2 স্কোর 28-30 রেফারি নং 3 স্কোর 27-30 এই ম্যাচে সব রেফারি সর্বসম্মতিক্রমে রায় দেন ল্যান ফাংশেং